হ্যালো প্রিয় বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আজ শুক্রবার সকাল 11টা বাজে। কামালের বিবিধ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন এবং পুরোটা সময় জুড়েই আমার সাথে থাকবেন। কামালের বিবিধ চ্যানেলের আজকের উপন্যাস মেম সাহেব, লেখক শ্রদ্ধেয় নিমাই ভট্টাচার্য। আর এই উপন্যাসটির 6ষ্ঠ অধ্যায় আজ আমি আপনাদের জন্য পাঠ করব। বলে নেই, ডেসক্রিপশন বক্সে যে 1, 2, 3, 4, 5 রয়েছে, 1 নম্বরে আপনারা পেয়ে যাবেন লেখক সম্বন্ধে, এই উপন্যাসটির সম্পর্কে যা খবর সব সেখানে দেয়া আছে, ভূমিকা সহ। কাজে সেখান থেকে দেখে নেবেন। আমি শুরু করছি মেম সাহেব, লেখক শ্রদ্ধেয় নিমাই ভট্টাচার্য, 6ষ্ঠ অধ্যায়। দোলা বৌদি, মেম সাহেবের দিল্লিবাসের প্রতিটি মুহূর্তের কাহিনী জানার জন্য নিশ্চয়ই তুমি পাগল হয়ে উঠেছ। মেম সাহেব কি বলল, মেম সাহেব কি করলো, মেম সাহেব কেমন করে আমাকে আদর করলো, কোথায় কোথায় ঘুরলো, ইত্যাদি ইত্যাদি হাজারো রকমের প্রশ্ন তোমার মনে উদয় হয়েছে, তাই না? হবেই তো, শুধু তুমি নও, সবারই হবে। আমি সব কিছুই তোমাকে জানাবো, তবে প্রতিটি মুহূর্তের কাহিনী লেখা নিশ্চয়ই সম্ভব নয়। তাছাড়া আমাদের সম্পর্ক এমন একটা স্তরে পৌঁছেছিল যে ইচ্ছা থাকলেও সব কিছু লেখা যায় না। তোমাকে কিছুটা অনুমান করে নিতে হবে। তাছাড়া মানুষের জীবনের ওই বিচিত্র অধ্যায়ের সব কিছু কি ভাষা দিয়ে লেখা যায়? বেলা 11টার সময় ব্রেকফাস্ট খেয়ে 2 ঘন্টা ধরে বিছানায় গড়াগড়ি করতে করতে দুজনে কত কী করেছিলাম। কখনো ও আমাকে মা কাছে টেনে এনেছে, কখনো বা আমি ওকে টেনে নিয়েছি আমার বুকের মধ্যে। কখনো আমি ওর ওষ্ঠে বীজ ঢেলেছি, কখনো বা আমার ওষ্ঠে ও ভালোবাসা ঢেলেছে। কখনো আবার দুজনে দুজনকে দেখেছি প্রাণ ভরে। সে দেখা যেন শুভদৃষ্টির চাইতেও অনেক মিষ্টি, অনেক স্মরণীয় হয়েছিল। আমি বললাম, কতদিন বাদে তোমাকে দেখলাম, সারা জীবন ধরে দেখলেও আমার সে লোকসান পূরণ হবে না। আমার বুকের উপর মাথা রেখে শুয়ে শুয়েই ও একটু হেসে শুধু বলল, তাই বুঝি? আমি বললাম, তবে আবার কি? বন হরিণীর মতো মুহূর্তের মধ্যে মেম সাহেবের চোখের দৃষ্টি একটা ঘুরপাক দিয়ে আকাশের কোলে ভেসে বেড়ালো কিছুক্ষণ। একটু পর আমার দিকে তাকিয়ে বলল, আমি কিন্তু তোমাকে রোজ দেখতে পেতাম। আমি চমকে উঠলাম, বললাম, তার মানে? মেম সাহেব একটু হাসলো, 2 হাত দিয়ে আমার গলাটা জড়িয়ে ধরে প্রায় মুখের ওপর মুখ দিয়ে বলল, সত্যি আমি তোমাকে রোজ দেখেছি। এবার আর চমকে উঠিনি, হাসলাম। বললাম, কেন এমন বাজে বকছো? বলল, আজে বাজে নয় গো, আজে বাজে নয়। রোজ সকালে কলেজ বেরোবার পথে রাসবিহারীর মোড়ে এলেই মনে হতো তুমি দাঁড়িয়ে আছো, ইশারায় ডাকছো। তারপর আমরা দুজন একসাথে হয়ে চলেছি এসপ্লানেড, ডালহৌসি বা হাওড়ার দিকে। এবার মেম সাহেব উপর হয়ে শুয়ে হুমড়ি খেয়ে পড়ল আমার বুকের ওপর। বিকালবেলা ফেরার পথে তোমাকে যেন আরও বেশি স্পষ্ট করে দেখতে পেতাম। মনে হতো তুমি রাইটার্স বিল্ডিংয়ের ডিউটি শেষ করে কোনো দিন ডালহৌসি স্কোয়ারের ওই কোণাটিতে, কোনো দিন লাট সাহেবের বাড়ির ওপাশে দাঁড়িয়ে আছো। এবার যেন হঠাৎ মেম সাহেব কেঁদে ফেলল, বলল, ওগো বিশ্বাস করো, কলেজ থেকে ফেরার পর বিকাল আর সন্ধ্যা যেন আমার কাটতেই চাইতো না। আমি চট করে একটু টিপ্পনি কাটলাম, রাত্রিটা বুঝি মহা অশান্তিতে কাটত। হঠাৎ যেন লজ্জা ওকে ভাসিয়ে নিয়ে গেল, আমার মুখের পাশে মুখটা লুকালো। আমি জানতে চাইলাম, কী হলো বলো? মুখ তুলল না, মুখ গুজে
রেখেই ফিস ফিস করে বলল, না কিছু বলবো না। কেন? তোমার আবার ডাঁট বেড়ে যাবে। ঠিক আছে, আমি বললাম, আমার কাছ থেকেও তুমি কিছুই জানতে পারবে না। তাছাড়া তোমার প্রাণের বন্ধু জয়া কি করেছিল, কি বলেছিল, সেসব কিছু তোমাকে বলবো না। মেম সাহেব আর স্থির থাকতে পারে না, উঠে বসলো, আমার হাত দুটো ধরে বলল, ওগো বলো না কি হয়েছিল। আমি মাথা নেড়ে গাইলাম, কিছু বলবো বলে এসেছিলাম, রইনু চেয়ে না বলে। প্রথমে খুব বীরত্ব দেখিয়ে মেম সাহেব গাইল, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে, তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি হাসতে হাসতে বললাম, খুব ভালো কথা। অত যখন বীরত্ব, তখন জয়ের গল্প শুনে আর কি হবে। আমার সোল প্রোপাইটার কাম ম্যানেজিং ডাইরেক্টর এবার ঘাবড়ে গেল। বোধহয় ভাবলো জয়া এই উঠতি বাজারে শেয়ার কিনে ভবিষ্যতের বেশ কিছু মুনাফা লুটতে চায়, হয়তো আরও শেয়ার কিনে শেষ পর্যন্ত অংশীদার থেকে যেতে চায়। ও আমার বুকের উপর লুটিয়ে পড়ল, বলল, বলো না গো জয়া কি করেছে। এক সেকেন্ড চুপ করে থেকে আবার বলল, জয়া আমার বন্ধু হলে কি হয়, আমি জানি ও বেশি সুবিধার মেয়ে নয়, ও সব কিছু করতে পারে। জানো দোলা বৌদি, জয়া আমাকে কিছুই করেনি, তবে ও একটু বেশি স্মার্ট, একটু বেশি মডার্ন, তাছাড়া বড় লোকের আদুরে মেয়ে বলে বেশ একটা ঢলো ভাব আছে। আমাদের মতো ছোকরাদের সাথে আড্ডা দিতে বসলে জয়ার কোনো কাণ্ডজ্ঞান থাকে না। হাসতে হাসতে হয়তো দু হাত দিয়ে জড়িয়ে ধরলো, হয়তোবা কাঁধে মাথাটা রেখেই হি 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 করে হেসে উঠতে লাগলো। মেম সাহেব এ সমস্ত কিছুই জানে। একবার আমি, মেম সাহেব আর জয়া ব্যারাকপুরের গান্ধীঘাটে বেড়াতে গিয়ে কী কান্নটাই না হলো। হি হি হা হা করে হাসতে হাসতে জয়ার বুকের কাপড়টা পাশে পড়ে গিয়েছিল। মেম সাহেব একবার ওকে ইশারা করলেও ও কিছুই গ্রাহ্য করছিল না। রাগে গজগজ করছিল মেম সাহেব, কিন্তু কিছুই বলতে পারছিল না। আমি অবস্থাটা বুঝে চট করে উঠে একটু পায়চারি করতে করতে জয়ার পেছন দিকে চলে গেলাম। তারপর দেখি মেম সাহেব জয়ার আঁচলটা ঠিক করে দিল। কলকাতায় ফিরে মেম সাহেব আমাকে বলেছিল, এমন অসভ্য মেয়ে আর দেখিনি। দিল্লিতে জয়ার ছোট কাকা হোম মিনিস্ট্রিতে ডেপুটি সেক্রেটারি হিসেবে ছিলেন, তাই তো মাঝে মাঝেই দিল্লি বেড়াতে আসতো। মেম সাহেব হয়তো বা ভাবলো, না জানি ওর অনুপস্থিতিতে জয়া আরও কত কী করেছে। জয়া এর মধ্যে দুবার দিল্লি এলেও আমার সাথে একবারই দেখা হয়েছিল, তাও বেশিক্ষণের জন্য নয়। আর সেই স্বল্প সময়ের মধ্যে জয়া আমার পবিত্রতা নষ্ট করার কোনো চেষ্টাই করেনি। শুধু শুধুই মেম সাহেবকে ঘাবড়ে যাওয়ার জন্য জয়ার কথা বলেছিলাম। রিপোর্টার হলেও হঠাৎ পলিটিশিয়ান হয়ে মেম সাহেবের সম্বন্ধে একটু পলিটিক্স করলাম, কাজ হলো। শর্ত হলো মেম সাহেব আগে সব কিছু বলবে, পরে আমি জয়ার কথা বলবো। বেল বাজিয়ে গজাননকে তলব করে হুকুম দিলাম, হাফ সেট চা ले आओ। गजानन मेम साहब काছে अर्जी জানালো, बीबी जी छोटू साहब के चा पीना थोड़ी कमती होना चाहिए। मेम साहब একবার আমাকে দেখে নিয়ে গজাননকে বলল, তোমার ছোট সাহেব আমার কোনো কথাই কিছুই শোনে না। ওর কথা শুনে স্নেহাতুর বৃদ্ধ গজাননও হেসে ফেলল। এ কথা ঠিক না बीबी जी, छोटू साहब 24 घंटा শুধু তোমারা বাত করতা হয়। গজানন, তুমিও তোমার ছোট সাহেবের পাল্লায় পড়ে আমার সাথে মিথ্যে কথা বলছো? গজানন জিভ কেটে বলল, ভগবানকে কসম बीबी जी, ঝুট আমি কখনো বলি না। মেম সাহেব হাসলো, আমি হাসলাম। গজানন বলল, যদি তোমার গুসা না হয় তবে তোমাকে একটা কথা বলতাম बीबी जी। মেম সাহেব বলল, তোমার কথায় আমি কেন রাগ করব? মেম সাহেবকে गजानन चोखटा नामिए बोल, छोटे साहब आपको भीषण प्यार करेगा।
কি করে বুঝলে? মেম সাহেব জেরা করে। গজানন হাসলো, বলল, বিবিজি, আমি তোমাদের মতো ইংরেজি পড়িনি, তোমাদের মতো আমার দিমাগেও নেই। এই দিল্লিতে প্রায় 35টি বছর হয়ে গেছে। অনেক বড় বড় লোক দেখলাম, কিন্তু আমরা ছোট সাহেবের মতো লোক আমি খুব বেশি দেখিনি। আমি গজাননকে একটা দাবড়া দিয়ে বললাম, যা ভাগ, চা নিয়ে আয়। গজানন চা আনলো। চলে যাওয়ার সময় আমি আবার বললাম, গজানন, কিছু টাকা রেখে যেও। গজানন চোখ দিয়ে মেম সাহেবকে ইশারা করে বলল, হাঁ গো বিবিজি, টাকা দেবো নাকি? আমি উঠে গজাননকে একটা থাপ্পড় মারতেই সে দৌড় দিল। চা খেতে খেতে মেম সাহেব কি বলল জানো? বলল অনেক কিছু। একদিন সকালে উঠে মেজদি ওকে নাকি বলল, আমি তো আর পারছি না রে। মেম সাহেব বলল, কি পারছিস না রে মেজদি? মেজদি বলল, প্রক্সি দিতে। কিসের প্রক্সি? কার প্রক্সি? কার আবার? রিপোর্টারের। মেজদি মুচকি হাসলো। মেম সাহেব বলল, অসভ্যতা করবি না মেজদি। মনে মনে কিন্তু সে এবার কিছুটা চিন্তিতই হলো। একটু পরে একটু ফাঁকা পেয়ে মেম সাহেব মেজদিকে ধরে বসলো। আরে মেজদি, কি হয়েছে রে, বল না। মেজদি দর কষাকষি করে, যা চাইবো তাই দিবি, বল। জিভ দিয়ে ঠোঁটটা একটু ভিজিয়ে নিল মেম সাহেব। দাঁত দিয়ে ঠোঁটটা একটু কামড়ে ভুরু কুচকে এক মুহূর্তের জন্য ভেবে নিল, ঠিক আছে, যা চাইবি তাই দেব। মেজদি ওস্তাদ মেয়ে, কাঁচা কাজ করার পাত্রী সে নয়। তাই গ্যারান্টি চাইল, মা কালীর ফটো ছুঁয়ে প্রতিজ্ঞা কর, আমি যা চাইব তাই দিবি। এবার কিন্তু মেম সাহেব ঘাবড়ে যায়। একবার ভাবে মেজদি ঠকিয়ে কিছু আদায় করে নেবে, আবার ভাবে না না, কিছু দিয়েও এই খবরটা শোনা দরকার। মেম সাহেব দোটানা মন শেষ পর্যন্ত মেজদির ফাঁদে আটকে গেল। মা কালীর ফটো ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, আমাকে সব কিছু খুলে বললে, তুই যা চাবি আমি তাই দেব। মেজদি ওকে টানতে টানতে ওই কোণার ছোট্ট বসার ঘরে নিয়ে দরজা আটকে দেয়। মেম সাহেবের বুকটা ঢিপ ঢিপ করে। গোল টেবিলের পাশ থেকে দুটো চেয়ার টেনে দুজনে পাশাপাশি বসে পড়ল। মেজদি শুরু করলো, রাত্রিতে তুই কি করিস জানিস? কি বক বক করিস তা জানিস? বল না, কি করি রে মেজদি? কি আর করবি, আমাকে রিপোর্টার ভেবে কত আদর করিস তা জানিস? লজ্জায় তখন আমার কোলে মেম সাহেবের মুখটাও লাল হয়েছিল। সে বলছিল। আমি সাথে সাথেই মেজদিকে বললাম, যা বাজে বকিস না। মেজদি সঙ্গে সঙ্গেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, না শুনতে চাস ভালো কথা। মেম সাহেব তাড়াতাড়ি মেজদির হাত ধরে বসিয়ে দেয়। আচ্ছা, যা বলবি বল। মেজদি এবার বলে, শোন, তোর আদরের চোটে আমার প্রাণ বেরোবার দায় হয় রাতে। মেজদি, তুমি কেন মিথ্যা কথা বলছো? মেজদি মুচকি মুচকি হাসতে হাসতে বলল, মা কালীর ফটো ছুঁয়ে বলবো? না না, আর মা কালীর ফটো ছুঁয়ে বলতে হবে না। মেজদি বলল, শুধুই কি আদর, কত কথা তুই বলিস। আমি বললাম, ঘুমিয়ে ঘুমিয়ে? মেজদি মুচকি এসে বলল, আগে হ্যাঁ, বিশ্বাস না হয় মাকে জিজ্ঞেস কর। মেম সাহেব চমকে উঠেছিল, বলেছিল, মা শুনেছে? একদিন তো ডেফিনেটলি শুনেছে, তবে হয়তোবা রোজই শুনে। ও তাড়াতাড়ি মেজদির হাতটা চেপে ধরে জিজ্ঞেস করলো, কী কথা বলেছিল রে? নির্লিপ্তভাবে মেজদি উত্তর দিল, তুই ওকে যা যা বলে আদর করিস তাই বলেছিস, আর কি বলবি। সোফায় বসে সেন্টার টেবিলের উপর পা তুলে দিয়ে আমরা গল্প করছিলাম। মেম সাহেব ডান হাত দিয়ে আমার মাথাটা কাছে টেনে নিয়ে কানে কানে বলল, দেখেছ, ঘুমিয়ে ঘুমিয়েও আমি তোমাকে ভুলতে পারি না। একটু চুপ করে এবার ফিস ফিস করে বলল, দেখেছ, তোমাকে আমি কত ভালোবাসি। আমি একটা সিগারেট ধরিয়ে এক গাল ধোয়া ছেড়ে দিয়ে বললাম, ঘোড়ার ডিম ভালোবাসো। যদি সত্যি সত্যি ভালোবাসতে তবে আজও মেজদি তোমার পাশে শোবার সাহস পেত। মেম সাহেব আমাকে বেঞ্চি কেটে বলল, শুতে দিচ্ছি আর কি। এবার আমি কানে কানে বললাম, আজ তো আমার হাতে লাটাই, আজ কোথায় উড়ে যাবে? তাছাড়া আজ তো তুমি আমাকে পুরস্কার দিবে,
কলকাতা থেকেই বলেছ। পুরস্কার? সেই যে তুমি বলেছ না, সেই যে যা চাইবে তাই পাবে পুরস্কার। মেম সাহেব আমার পাশ থেকে দৌড়ে পালিয়ে যেতে যেতে বলল, আমি আজই কলকাতা চলে যাচ্ছি, আমি কলকাতা পালাচ্ছি। নাটকের এই চরম গুরুত্বপূর্ণ মুহূর্তে আবার গজাননের আবির্ভাব হলো। বেশ মেজাজ করেই গজানন বলল, দুটো তো বেজে গেছে, তোমরা কি সারাদিন গল্পগুজব করবে নাকি খাওয়া দাওয়া কিছু করবে? দুটো বেজে গেছে? দুজনেই একসঙ্গে ঘড়ি দেখে ভীষণ লজ্জিত বোধ করলাম। গজাননকে বললাম, লাঞ্চ নিয়ে এসো, 10 মিনিটে আমরা স্নানটা সেরে নিচ্ছি। দিল্লিতে আমাদের দ্বৈত জীবনের উদ্বোধনী সঙ্গীত কেমন লাগছে তোমার? মনে হয় খারাপ লাগছে না? আমারও বেশ ভালো লেগেছিল। অনেক দুঃখ কষ্ট সংগ্রামের পরে এই আনন্দের অধিকার অর্জন করেছিলাম, তাই তো বড় মিষ্টি লেগেছিল এই আনন্দের আত্মতৃপ্তির আস্বাদন। মেজদিকে ম্যানেজ করে কলেজ থেকে আরও 7 দিনের ছুটি নিয়ে ও আমার কাছে এসেছিল অনেক কারণে, অনেক প্রয়োজনে। সমাজ সংস্কারের অক্টোপাস থেকে মুক্ত হয়ে একটু মিশতে চেয়েছিল। আমরা দুজনেই মিশেছিলাম। মেম সাহেবের দিল্লি আসার কারণ ছিল সেই মুক্তির স্বাদ, আনন্দ উপভোগ করা। আরও অনেক কারণ ছিল। শূন্যতার মাঝে দুজনেই অনেক দিন ভেসে বেরিয়েছি। দুজনের মন চাইছিল একটু নিরাপদ আশ্রয়। সেই আশ্রয়, সেই সংসার বাঁধার জন্য অনেক কথা বলার ছিল। দুজনেই মনে মনে অনেক কল্পনা আর পরিকল্পনা ছিল। সে সম্পর্কেও কথাবার্তা বলে একটা পাকা সিদ্ধান্ত নেবার সময় হয়েছিল। যাই হোক, 1 সপ্তাহ কোনো কাজকর্ম আমি করব না বলে ছুটি নিয়েছিলাম। প্রতিজ্ঞা করেছিলাম মেম সাহেবকে ট্রেনে না চড়িয়ে দেওয়া পর্যন্ত টাইপরাইটার বা পার্লামেন্ট হাউস স্পর্শই করব না। চেয়েছিলাম প্রতিটি মুহূর্ত মেম সাহেবের সান্নিধ্য উপভোগ করব। সত্যি বলছি দোলা বৌদি, একটা মুহূর্তেও সময় নষ্ট করিনি। ভগবান আমাদের বিধি নির্দিষ্ট ভবিষ্যৎ জানতেন বলে একটি মুহূর্তও অপব্যয় করতে দেননি। কথায়, গল্পে, গানে, হাসিতে ভরিয়ে তুলেছিলাম আমরা ওই কটি দিন। লাঞ্চ খেতে খেতে অনেক বেলা হয়েছিল। 24 ঘন্টার ট্রেন জার্নি করে নামবার পর থেকে মেম সাহেব একটুও বিশ্রাম করতে পারেননি। আমি বললাম, মেম সাহেব তুমি একটু বিশ্রাম করো, একটু ঘুমিয়ে নেও। এই কমাসে কলকাতায় অনেক ঘুমিয়েছি, অনেক বিশ্রাম করেছি, তুমি আর আমাকে ঘুমাতে বলো না প্লিজ। 1 মিনিট পরেই বলল, তার চাইতে তুমি বরং একটু শোও, আমি তোমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছি। বললাম, আমি কেন শোবো? বলল, শোও না, আমি তোমার পাশে বসে বসে গল্প করব। শোবার ইচ্ছে ছিল না, কিন্তু লোভ সামলাতে পারলাম না। দিল্লির কাব্যহীন জীবনে অনেক দিন এমনি একটি পরম দিনের স্বপ্ন দেখেছি। মেম সাহেব বিশ্রাম করল না, কিন্তু আমি সত্যি সত্যি শুয়ে পড়লাম। মেম সাহেব আমার পাশে বসে মাথায় মুখে হাত বুলিয়ে দিতে দিতে গুনগুন করে গান গাইছিল। কখনো কখনো আবার একটু আদরও করছিল। কি আশ্চর্য এক আনন্দে যে আমার সারা মনটা ভরে গিয়েছিল তা আমি তোমাকে বোঝাতে পারবো না। স্বপ্ন যে এমন করে বাস্তবে দেখা দিতে পারে তা ভেবে আমি অদ্ভুত সাফল্য, সার্থকতার স্বাদ উপভোগ করলাম। বিছানায় 2টো বালিশ ছিল, সেই বালিশ দুটোকে ডিভোর্স করে দিলাম। এবার মেম সাহেবের কোলে মাথা রেখে 2 হাত দিয়ে ওর কোমরটা জড়িয়ে ধরে চোখ বুঝলাম। ও জিজ্ঞেস করলো, তোমার কি ঘুম পাচ্ছে? কথা বললাম না, শুধু মাথা নেড়ে জানালাম না। তোমার কি ক্লান্ত লাগছে? না। তবে তুমি কি করছো? আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন? মাথা নেড়ে বললাম, হ্যাঁ, আমি স্বপ্ন দেখছি। মুখটা আমার মুখের কাছে এনে ও জানতে চাইল, তুমি কি স্বপ্ন দেখছো? বললাম, ম্যাম সাহেব তোমাকে স্বপ্ন দেখছি। আমাকে? হ্যাঁ ম্যাম সাহেব, তোমাকে। আমি তো তোমার পাশে রয়েছি, আমাকে আবার কি স্বপ্ন দেখছো? ওর কোলের উপর মাথা রেখেই চিত হয়ে শুইলাম। 2 হাত দিয়ে ওর গলাটা জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ, তোমাকেই স্বপ্ন দেখছি।
স্বপ্ন দেখছি জন্ম জন্মান্তর ধরে আমি এমনি করে তোমার কোলে নিশ্চিত আশ্রয় পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, ভরসা পাচ্ছি। মুহূর্তের জন্য গর্বের বিদ্যুৎ চমকে ওঠে মেম সাহেবের সারাটা মুখ উজ্জ্বল হয়ে গেল। পর মুহূর্তেই ওর ঘন কালো গভীর উজ্জ্বল দুটো চোখ কোথায় যেন তলিয়ে গেল। আমাকে বলল, ওগো তুমি আমাকে অমন করে চাইবে না, তুমি আমাকে এত ভালোবাসবে না। বললাম, কেন বলো তো? বলল, যদি কোনো দিন কোনো কিছু দুর্ঘটনা ঘটে, যদি কোনো দিন আমি তোমার আশা আকাঙ্ক্ষার সাথে ছন্দ মিলে চলতে না পারি, সেদিন তুমি দুঃখ যে পাবে, যে আঘাত পাবে, তা সহ্য করতে পারবে না। আমি মাথা নাড়াতে নাড়াতে বললাম, তা হতে পারে না মেম সাহেব, আমার স্বপ্ন ভেঙে দেওয়ার সাহস তোমার নেই, ভগবানও নেই। আমার কথা শুনে বোধ হয় মেম সাহেব একটু গর্ববোধ করলো। বলল, আমি জানি তুমি আমাকে ছাড়া তোমার জীবন কল্পনা করতে পারো না, কিন্তু তাই বলে অমন করে বলো না। অবাক হয়ে তাকালাম, কেন বলো তো? তোমার মনে কি আজও কোনো সন্দেহ আছে? আরে সন্দেহ থাকলে কে এমন করে ছুটে আসে? মেম সাহেব কথাটা বলেই থেমে যায়। আবার বলল, তোমার দিক থেকে যে আমি কোনো আঘাত পাবো না সেটি আমি জানি। ভয় হয় আমার নিজেকে নিয়েই। আমি কি পারবো তোমার আশা পূর্ণ করতে? পারবো কি তোমাকে সুখী করতে? বললাম, তুমি না পারলে আর কেউ তো পারবে না মেম সাহেব। তুমি না পারলে স্বয়ং ভগবানও আমাকে সুখী করতে পারবে না। আরও কত কথা হলো, কথায় কথায় বেলা গড়িয়ে যায়। বিকেল ঘুরে সন্ধ্যা হলো, ঘর বাড়ি রাস্তাঘাটে আলো জ্বলে উঠলো। মেম সাহেব বলল, ছাড়ো, আলোটা জ্বেলে দিই। না না, আলো জ্বেলো না, এই অন্ধকারে তোমাকে বেশ স্পষ্ট দেখতে পাচ্ছি। আলো জ্বালালেই আরও অনেক কিছু দেখতে হবে। পাগল কোথাকার। বললাম, এমন পাগল আর কোথাও পাবে না। ও আমাকে চেপে ধরিয়ে জড়িয়ে ধরে বলল, এমন পাগলিও তুমি আর পাবে না। ভগবান অনেক হিসাব করেই পাগলার কপালে পাগলি জুটিয়েছেন, তা না হলে কি এত মিল হয়, এত ভালোবাসা হয়ে ওই অন্ধকারের মধ্যেই আরও কিছুটা সময় কেটে যায়। মেম সাহেব বলে, চলো একটু কোথাও ঘুরে আসি। তোমারও যে বেড়াতে যেতে ইচ্ছা করছে। কলকাতায় তো আমি কোনো দিন শান্তিতে বেড়াতে পারিনি, এখানে তো কোনো দুশ্চিন্তা নিয়ে ঘুরতে হবে না। মেম সাহেব আলো জ্বালালো, বেল টিপে বেয়ারা ডাকলো, চা আনালো, চা তৈরি করলো। আমি শুয়ে শুয়েই এক কাপ চা খেলাম। এবার মেম সাহেব আমাকে তাড়া দিল, নাও ওঠো, ঝটপট তৈরি হয়ে নাও। আমি শুয়ে শুয়ে বললাম, ওয়ার্ডরোবটা খোলো, আমাকে একটা প্যান্ট আর একটা বুট শার্ট দাও। মেম সাহেব লম্বা বেনি দুলিয়ে বেশ হেলে দুলে এগিয়ে গিয়ে ওয়ার্ডরোব খুলেই প্রায় চিৎকার করে উঠলো, এ কি, তোমার ওয়ার্ডরোবে দেখছি শাড়ি। এবার শাড়িগুলো নেড়ে চেড়ে বলল, এ যে অনেক রকমের শাড়ি, ঘুরে ঘুরে কালেকশন করেছো বুঝি। ও আমার প্যান্ট বুট শার্ট না এনে হ্যাঙ্গার থেকে একটা কটকি শাড়ি এনে আমার কাছে আবদার করে বলল, আমি এই শাড়িটা পরবো। তবে কি আমি পরবো? আমি জিজ্ঞেস করলাম। শাড়িটার দুটো ভাঁজ খুলে একটু জড়িয়ে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে আয়নায় নিজেকে দেখলো, এরপর বলল, লাভলি। বললাম, কি লাভলি, শাড়ি না আমি? শাড়িটা গায়ে জড়িয়েই আয়নার সামনে একটু ঘুরে গেল। মেম সাহেব বলল, ইউ নট রেস বাট শাড়ি ইজ লাভলি। আমি বিছানা ছেড়ে দিয়ে উঠে গিয়ে মেম সাহেবকে জড়িয়ে ধরতেই ও বুকে উঠল, সবসময় জড়াবে না, শাড়ির ভাঁজ নষ্ট করো না। চট করে ও আমার দিকে ঘুরিয়ে আমার মুখের দিকে ব্যাকুল হয়েছে বলল, ওগো ব্লাউজের কী হবে? তুমি নিশ্চয়ই ব্লাউজ পিস কেননি? আমি ওর কানটা ধরে হিড় হিড় করে টানতে টানতে ঘরের কোনায় নিয়ে গিয়ে একটা ছোট সুটকেস খুলে দিলাম। নটি গার্ল, হ্যাভ এ লুক। হাসতে হাসতে বলল, ব্লাউজ তৈরি করেছো? আগে হ্যাঁ। তুমি মাপ পেলে কোথায়? কেন, তোমার ব্লাউজের মাপ বুঝি আমি জানি না? আমার মাথায় দুষ্টুমি বুদ্ধি আছে, কানে কানে বলি, শুড আই টেল ইউ ইয়োর ভাইটাল স্ট্যাটিস্টিক্স? মেম সাহেব আমার
পাশ থেকে পালিয়ে যেতে যেতে বলল, কেবল অসভ্যতা। জার্নালিস্টগুলো বড় অসভ্য হয়, তাই না? তোমার মতো ইয়াং আনম্যারিড প্রফেসরগুলো বড্ড ধার্মিক হয়, তাই না? কি করব, তোমার মতো একটা দস্যু ডাকাতের হাতে পড়লে আমার কি নিস্তার আছে? আমি যেন আরও কি বলতে গিয়েছিলাম, ও বাধা দিয়ে বলল, এবার তর্ক বন্ধ করে বেরোবে কি? মেম সাহেব শাড়িটা সোফার উপর রেখে নিজের সুটকেস থেকে ধুতি পাঞ্জাবি বের করে বলল, এই নাও, এইগুলি পরো। বললাম, এবারও জরিপার ধুতি দিলে না? বললো, জরিপার ধুতি না পাওয়ার জন্য তোমার কি কোনো অসুবিধা বা ক্ষতি হচ্ছে? দোলা বৌদি, আমার জীবনের সেসব স্মরণীয় দিনের কথা স্মৃতিতে অক্ষয় হয়ে আছে। আজ আমি রিক্ত নিঃস্ব ভিখারি। আজ আমার বুকের ভিতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মনের মধ্যে অহরহ রাবণের চিতা চলছে। গঙ্গা যমুনা নর্মদা গোদাবরীর সমস্ত জল দিলেও এ আগুন নিভবে না, নেভাতে পারবে না। বাইরে থেকে আমার চাকচিক্য দেখে, আমার পার্থিব সাফল্য দেখে, আমার মুখের হাসি দেখে সবাই আমাকে কত সুখী ভাবে, কত মানুষ আরও কত কী ভাবে। আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কতজনের কত বিচিত্র ধারণা। মনে মনে আমার হাসি পায়। একবার যদি চিৎকার করে কাঁদতে পারতাম, যদি তার স্বরে চিৎকার করে সব কিছু বলতে পারতাম, যদি হনুমানের মতো বুক চিরে আমার অন্তরটা সবাইকে দেখাতে পারতাম, তবে হয়তোবা দেখেছো আবার কি আজে বাজে কথা বকতে শুরু করে দিয়েছি। তোমাকে তো আগেই লিখেছি, ওই পোড়া কপালের কথা লিখতে গেলে, ভাবতে গেলে মাঝে মাঝেই আমার মাথাটা কেমন করে ওঠে। আরও একটু ধৈর্য ধরো, তুমি হয়তো বুঝবে আমার মনের অবস্থাটা। দোলা বৌদি, আমাদের দুজনের কাহিনী নিয়ে ভলিউম ভলিউম বই লেখা যাবে। সেই 7 দিনের দিল্লিবাসের কাহিনী নিয়েই হয়তোবা চমৎকার একটা উপন্যাস লেখা হতে পারে। তাছাড়া 3 দিনের জন্য জয়পুর আর সিলিসের ঘোরা, আহা হা হা, সেই 3টে দিন যদি 3টে বছর হতো, যদি সেই 3টে দিন কোনো দিন না ফুরাতো। দিল্লিতে সেই প্রথম রাত্রিতে আমরা 1 মিনিটের জন্য ঘুমালাম না। সারা রাত্রি কথা বলেও ভোরবেলা মনে হয়েছিল কিছু যেন বলা হলো না। মনে হয়েছিল যেন বিধাতা পুরুষের রসিকতায় রাত্রিটা হঠাৎ করেই ছোট হয়ে গিয়েছিল। সকালবেলা সূর্যকে বড় অসহ্য মনে হয়েছিল। মোটা পর্দার ফাঁক দিয়ে সূর্যরশ্মি চুরি করে আমাদের ঘরে ঢুকে বেশ উৎপাত শুরু করেছিল। কিন্তু তবুও সে আমার গলা জড়িয়ে শুয়েছিল আর গুনগুন করে গাইছিল, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমি প্রশ্ন করলাম, সত্যি বলছো? ও বলল, তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। তুমি সুখ যদি নাহি পাও, তবে সুখের সন্ধানে যাও। এই আমি আবার কোথায় যাব? মেম সাহেব মাথা নেড়ে অনেক ধন্যবাদ জানিয়ে আবারও গাইতে থাকে, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। বললাম, শিওর? বলল, শিওর। ও আবার কনুয়ের উপর ভর দিয়ে ডান হাতে মাথাটা রেখে বাঁ হাত দিয়ে আমার মুখে হাত বুলিয়ে দিতে গাইল, আমি তোমারই বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরও কারো ভালোবাসো। আমি বললাম, তুমি কি তাতে পারমিশন দেবে? মেম সাহেব হেসে ফেলল। হাসতে হাসতে আবার গাইল, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। আমি বললাম, আমি আর কিছুই চাইছি না, তুমিও দুঃখ পাবে না। ও আমার দুহাত দিয়ে জড়িয়ে চেপে ধরে ঠোঁটে একটুখানি ভালোবাসা দিয়ে বলল, আমি তো জানি গো, আমি জানি। সকালবেলা চা খেতে খেতে মেম সাহেব বললো, ওগো চলো না, 2 দিনের জন্য জয়পুরটা ঘুরে আসি। আইডিয়াটা মন্দ লাগলো না। ওই চা খেতে খেতেই প্ল্যান হয়ে গেল, একদিন জয়পুর, আরেকদিন সিলিসের ফরেস্ট বাংলায় থাকবো, তারপর দিল্লি ফিরে এসে কিছুটা ঘোরাঘুরি দেখাশোনা
সংসার পাতার বিধি ব্যবস্থা করা হবে বলে তাও ঠিক করে ফেললাম। মূলত এরপর আমাকে আর কিছুই করতে হলো না। ম্যাম সাহেব আমার একটা অ্যাটাচের মধ্যে দুদিনের প্রয়োজনীয় সব কিছু ভরে নিয়েছিল। আমি দু একবার এটা ওটা নেবার কথা বলেছিলাম। ও বলেছিল তুমি চুপ করে থাকো তো। আমি চুপ করেই ছিলাম। রাতে আহমেদাবাদ মেল ধরে পরদিন ভোরবেলা জয়পুরে পৌঁছলাম। ট্রেনের কথা কি লিখব। সেকেন্ড ক্লাসে গিয়েছিলাম। কম্পার্টমেন্টে আরও প্যাসেঞ্জার ছিলেন। অনেক কিছু তো ইচ্ছা করছিল, কিন্তু তবে দুজনে এক কোণায় বসে অনেক রাত পর্যন্ত গল্প করেছিলাম। মেম সাহেবকে শুতে বলেছিলাম, ও রাজি হয়নি। ও বলেছিল তুমি শও, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। না না, তা হয় না বললাম। বলল কেন হয় না? মেম সাহেব সাথে সাথেই বলল তুমি জেগে রইবে আর আমি ঘুমাবো? না না, আগে তুমি একটু ঘুমিয়ে নাও, পরে আমি ঘুমাবো। আমার ঘুমোতে ইচ্ছে করছিল না, তাই বললাম এছাড়া এইটুকু জায়গায় কি ঘুমানো যায়? এই তো আমি সরে বসছি, তুমি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ো। আমার হাসি পেল। হাসছো কেন? হাসতে হাসতেই আমি জবাব দিলাম, রেলের এই কম্পার্টমেন্টটাও কি তুমি আমাকে আদর করবে? ও রেগে গেল। বেশ করব, 100 বার করব। আমি কি পরপুরুষকে আদর করছি? মেম সাহেব একটু সরে বসলো। আমি ওর কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। ও আমার মাথায় মুখে হাত দিয়ে আদর করে ঘুম পাড়াবার চেষ্টা শুরু করে দিল। কয়েকটা মিনিট কেটে গেল। এরপরেই এই কয়েক মিনিট বাদেই মুখটা আমার মুখের উপর এনে জিজ্ঞেস করলো, কি ঘুমাচ্ছ? বললাম ঘুমাবো না। কেন? ঘুমাও। এত সুখে এত আনন্দে আমার ঘুম আসে না। এবার মেম সাহেব হাসলো, জিজ্ঞেস করলো সত্যি তোমার ভালো লাগছে? খুব ভালো লাগছে। ও চুপ করে যায়। কিছুক্ষণ পরে ও হুমড়ি খেয়ে আবার আমার মুখের উপর পড়লো। বলল একটা তোমাকে কথা বলবো? বললাম বলো। তুমি কি রোজ এমনি করে আমার কোলের উপর মাথা রেখে শোবে আর আমি তোমাকে কি ঘুম পাড়িয়ে দেব? কেন এ প্রশ্ন করছো কেন? কেন আবার? ও বলল আমার ইচ্ছা করে, আমার ভালো লাগে। আমি কোনো উত্তর দিলাম না, আমি কোনো কথা বললাম না। ওর কোলের মধ্যে মুখ গুজে হাসছিলাম শুধু। মেম সাহেব দু হাত দিয়ে আমার মুখটা তার নিজের দিকে ঘুরিয়ে বলল হাসছো কেন? বললাম এমনি। না, তুমি এমন করে হাসবে না। বললাম বেশ। মেম সাহেব আবার আমার মাথায় মুখে হাত বুলিয়ে দিতে লাগলো। আমার ভীষণ ভালো লাগছিল যে সত্যি সত্যি আমি একসময় ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা ভেঙেছিল একেবারে ভোরবেলায়। ঘড়িতে দেখলাম 4:30 বাজে। মেম সাহেবও ঘুমাচ্ছিল। দু হাতে আমার মুখটা জড়িয়ে ধরে মাথাটা হেলান দিয়ে বসে বসেই ঘুমাচ্ছিল। ভীষণ লজ্জা লাগলো, ভীষণ কষ্ট লাগলো। আমি উঠে বসতেই ওর ঘুমটা ভেঙে গেল। আমি কিছু বলার আগেই ও আমাকে জিজ্ঞেস করলো উঠলে যে? আমি ওর প্রশ্নের জবাব না দিয়ে জিজ্ঞেস করলাম এখন কটা বাজে জানো? কটা? বললাম 4:30। তাই বুঝি? তুমি সারা রাতই এভাবে বসে বসে কাটিয়ে দিলে? ওই আবছা আলোয় আমি দেখতে পেলাম একটু হাসিতে মেম সাহেবের মুখটা উজ্জ্বল হয়েছিল। বলল তাতে কি হলো? আমি রেগে বললাম তাতে কি হলো? সারা রাত আমি মজা করে শুয়ে শুয়ে রইলাম আর তুমি বসে বসে কাটিয়ে দিলে। শান্ত স্নিগ্ধ মেম সাহেব আমার মুখে হাত বুলিয়ে দিতে দিতে বলল রাগ করছো কেন? বিশ্বাস করো আমার এতটুকু কষ্ট হয়নি। আমি উপহাস করে বললাম না না, কষ্ট হবে কেন, বড্ড আরামসে ঘুমিয়েছ। আবার সেই মিষ্টি হাসি, সেই স্নিগ্ধ শান্ত কণ্ঠ। আরাম না হলেও তো আনন্দ তো পেয়েছি। জানো দোলা বৌদি পোড়া কপালই এমনি করে ভালোবেসে আমার সর্বনাশটা করে ফেলেছে। জয়পুর গিয়ে কি করেছিল জানো? হোটেলে গিয়ে স্নান করে ব্রেকফাস্ট খাবার পর আমি বললাম কাপড় চোপড় পাল্টে নাও। বললো কেন? বললাম কেন আবার? ঘুরতে বেরোবো। কোথায় আবার ঘুরবে? বললাম জয়পুর এসে সবাই যেখানে ঘুরতে যায়। ও বললো আমি তো অমর প্লেস বা হাওয়া মহল দেখতে আসিনি। বললাম তবে জয়পুরে কেন এলে?
বলল, কেন আবার তোমাকে নিয়ে বেড়াতে এলাম? এতদিন ধরে পরিশ্রম করছি, তাই একটু বিশ্রাম পাবো বলে জয়পুর এলাম। আমি বললাম, দিল্লিতেই তো বিশ্রাম করতে পারতাম। না, ভাবলাম আমার সাথে একটু বাইরে গেলে আরও ভালো লাগবে তোমার, তাই এলাম। লনের এক কোনায় একটা গাছের ছায়ায় বসে বসে সারাটা সকাল কাটিয়ে দিলাম আমরা। ওগো, তুমি যখন গাড়ি কিনবে তখন প্রত্যেকটা উইকেন্ডে আমরা বাইরে বেরোতে চলে যাব, কেমন? আমি আঙুল দিয়ে নিজের দিকে দেখিয়ে বললাম, আমি গাড়ি কিনবো? তবে কি আমি গাড়ি কিনবো? অপ্রস্তুত হয়ে এসে যেন অভিনয় করে প্রশ্নটা করলো। মেম সাহেব, তুমি কি পাগল হয়েছো? কেন, তুমি বুঝি গাড়ি কিনবে না? বললাম, দূর পাগল, আমি গাড়ি কেনার টাকা পাবো কোথায়? ও যেন এবার সত্যি সত্যিই একটু রেগে গেল। তুমি কথায় কথায় আমাকে পাগল পাগল বলবে না তো? পাগলের মতো কথা বললে তোমাকে পাগল বলবো না তো কী বলবো? ও ভুরু কুচকে প্রায় চিৎকার করেই বলল, না তুমি বলবে না। একটু পরেই আবার বলল, গাড়ি কেনার কথা বলায় পাগলামির কি হলো? আমি এবার একটা সিগারেট ধরিয়ে ওর মুখে ধোঁয়া ছেড়ে বললাম, না কিচ্ছু না। আশ্চর্য আত্মবিশ্বাসের সাথে সে বলল, দেখো না, 1 বছরের মধ্যে তোমার একটা গাড়ি হয়ে যাবে। তুমি জানো বুঝি? 100 বার জানি আমি। একটু পরে আবার কি বলল জানো? ম্যাম সাহেব আমার গা ঘেঁষে বসে আমার কাঁধের উপর মাথা রেখে আধো আধো স্বরে বলল, ওগো, তুমি আমাকে ড্রাইভিং শিখিয়ে দেবে? ও তখন বোয়িং 707-এর চাইতেও অনেক বেশি গতিতে উপরে উঠছিল। সুতরাং আমি অযথাই বাধা দেওয়ার ব্যর্থ চেষ্টা না করে বললাম, নিশ্চয়ই। মনে মনে আমার হাসি পাচ্ছিল, কিন্তু অনেক চেষ্টায় সে হাসি চেপে রেখে বেশ স্বাভাবিক হয়ে জানতে চাইলাম, তো তুমি কী গাড়ি কিনতে চাও? আমার প্রশ্নে ও খুব খুশি হলো। হাসিতে ওর মুখটা ভরে গেল, টানা টানা চোখ দুটো যেন আরও বড় হলো। বলল, তোমার কোন গাড়ি পছন্দ? ওকে সন্তুষ্ট রাখার জন্যই বললাম, গাড়ি যদি কিনি তোমার পছন্দ মতোই কিনবো। ও মনে মনে অনেক আগে থেকেই বোধহয় সিদ্ধান্ত নিয়ে রেখেছিল, তাই তো মুহূর্তের মধ্যে উত্তর দিল, স্ট্যান্ডার্ড হেরল্ড। তোমার বলি স্ট্যান্ডার্ড হেরল্ড খুব পছন্দ? আমি জানতে চাইলাম। গাড়িটা দেখতেও ভালো, তাছাড়া মেম সাহেব এর মধ্যেই কথা বলে উঠল, আমাকে আর এগোতে দিল না। তাই আমি জিজ্ঞেস করলাম, তাছাড়া কি? তাড়াতাড়ি ও উত্তর দিল, ওই গাড়িটা যে 2 ডোর। তাতে কি হলো? যেন মহা বোকামি করেই এই প্রশ্নটা করেছিলাম। ও বলল, বাহ, তাতে কি হলো? খুব সিরিয়াস হয়ে বললে। বাচ্চাদের নিয়ে ওই গাড়িতে যাওয়ার কত সুবিধা জানো? দরজা খুলে পড়ে যাওয়ার কোনো ভয় নেই, তা বোঝো? মেম সাহেবের কল্পনার বোয়িং 707 তখন 40,000 ফুট উপরে উঠছে। তাছাড়া প্রায় 550-600 মাইল স্পিডে ছুটে চলছিল সেই প্লেনটা। আমি সেই উড়োজাহাজের কোপাইলট হয়েও ওকে পালামের মাটিতে নামাতে পারলাম না। মনে মনে কষ্ট হলো। তাছাড়া আগামী দিনের ওর স্বপ্ন হয়তোবা আমারও ভালো লেগেছিল। শুধু বললাম, হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। দুপুরবেলা লাঞ্চের পর দুজনে শুয়ে শুয়ে আরও কত গল্প বললাম, শুনলাম। ওগো, খোকনের খুব ইচ্ছা একবার তোমার কাছে আসে। আমি বললাম, পাঠিয়ে দিও না। না না, এখন না, আগে আমাদের সংসার হোক, তারপর আসবে। আমি জানতে চাইলাম, আচ্ছা মেম সাহেব, তুমি খোকনকে খুব ভালোবাসো তাই না? মেম সাহেব বললো, কী করবো বলো, কাকাবাবু তো আমরা কোনো দিনই ভাড়াটিয়া ভাবিনি। কাকিমা বেঁচে থাকলে হয়তোবা অত মেলামেশা ভাব হতো না। তাছাড়া কাকাবাবু অফিস আর টিউশনি নিয়ে প্রায় দিনই বাড়ির বাইরে, তাই আমরা ছাড়া খোকনকে কে দেখবে বলো? আমি বললাম, তা তো বুঝলাম, কিন্তু তুমি খোকনকে একটু যেন বেশি ভালোবাসো। পাশ ফিরে শুয়ে আমাকে আরও একটু কাছে টেনে নিয়ে ও বলল, কেন, তোমার বুঝি হিংসে হয়? আমি উত্তর দিলাম, আমার হিংসা হবে কেন? আমিও একটু পাশ ফিরে শুলাম। বললাম,
তোমার খোকন যখন ম্যাট্রিক পরীক্ষা দিল তখন তুমি কি কাণ্ডটাই না করলে। বললো, করবো না, আমি ছাড়া ওর আর কে আছে বলো। আমরা আমরা বলছি কেন, তাছাড়া আমি ছাড়া কে করবে। ও কোনো উত্তর দিল না, শুধু হাসলো। একটু পরে আমার মুখে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি বাড়ির মধ্যে সবচাইতে ছোট, কেউ আমাকে দিদি বলে ডাকে না। ছোটোবেলা থেকেই আমার একটা ভাইয়ের শখ, তাই বুঝি। কি যেন ভেবে সে হাসলো। জিজ্ঞেস করলাম, হাসছো কেন? ছোটোবেলায় একটা কথা মনে হলো। কি কথা বলো? মেম সাহেব আবার হাসলো, বললো, ছোটোবেলায় একটা ভাই দেওয়ার জন্য আমি মাকে খুব বিরক্ত করতাম। আমি হাসলাম। হাসতে হাসতেই ও বলল, সত্যি বলছি, অনেক দিন পর্যন্ত একটা ভাই দেওয়ার জন্য মাকে বিরক্তি করেছি। আমি যেই ভাইয়ের কথা বলতাম সাথে সাথে দিদিরা সবাই চলে যেত আর মা আমাকে বকুনি দিয়ে ভাগিয়ে দিতেন। তাই বুঝি তুমি খোকনকে তো ভালোবাসো? অনেকটা তাই। তাছাড়া খোকন ছেলেটাও ভালো, আমাকেও অনেক অনেক ভীষণ ভালোবাসে। বললাম, সে কথা সত্যি। ও চট করে আমার ঠোঁটে একটু ভালোবাসার স্পর্শ দিয়ে বলল, থ্যাংক ইউ ভেরি মাচ। পরে আবার ম্যাম সাহেব বলেছিল, সকালবেলায় ধুতি পাঞ্জাবি পরে খোকন যখন কলেজে যায় তখন আমার ভীষণ ভালো লাগে। বললাম, লাগবেই তো, নিজ হাতে নিজের স্নেহ দিয়ে যাকে এত বড় করেছো সেই ছেলে বড় হলে ভালো হলে নিশ্চয়ই ভালো লাগবে। আমি থামি, একটুখানি হাসি। ও জিজ্ঞেস করে, আবার হাসছো কেন? বললাম, এমনি। বললো, এমনি কেন? আবার হাসলাম। তারপরে বললাম, এমনি। মেম সাহেব পিটাপিটি শুরু করে দিল। এমনি কেন হাসছো? তুমি আমাকে বলো না প্লিজ। হাসতে হাসতে আমি বললাম, বলবো? বলল, বলো। আবার হাসলাম। বললাম, সত্যি বলবো? মেম সাহেব কনুয়ের উপর ভর দিয়ে আমার মুখের উপর হুমড়ি খেয়ে বলল, বলছি তো, বলো না। দুহাত দিয়ে ওর মুখটা টেনে নিয়ে কানে কানে বললাম, আমাদের খোকন কবে হবে? মেম সাহেব আমার কানে কানে বলল, তুমি যেদিন চাইবে সেদিনই হবে। শিওর? বলল, শিওর। ওকে জোরে জোরে আদর করে বললাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ও হাসতে হাসতে জবাব দিল, নট অ্যাট অল, ইট উইল বি মাই প্লেজার। আর ইউ শিওর ম্যাম? ইয়েস স্যার, আই এম শিওর। এই কথার পর দুজনের যেন কি হয়ে গেল, কি যেন সব দুষ্টুমি বুদ্ধির ঝড় উঠল দুজনের মাথায়। সেদিন দুপুরে ওই শান্ত স্নিগ্ধ মেম সাহেব যে কী কাণ্ডটাই করলো। পরে আমি বলেছিলাম, জানো মেম সাহেব, তোমাকে দেখলে বুঝতেই পারা যায় না তোমার মধ্যে এত দুষ্টুমি বুদ্ধি লুকিয়ে আছে। ও পাশ ফিরে মুখ ঘুরিয়ে শুয়ে বলল, আজে বাজে বকো না। পরের দিন ভোরবেলা এলাম সিলিসের লেকের ধারে। পাহাড়ের উপর এককালের রাজপ্রাসাদ, এখন সরকারি পান্থশালা। দোতলায় ম্যানেজারের খাতায় নাম ধাম লিখে ঘরের চাবি নিয়ে তিনতলার ছাদে এসে দাঁড়াতেই মেম সাহেব লেক আর পাহাড় দেখে মুগ্ধ হয়ে গেল। বলল, চমৎকার। মাথায় ঘোমটা, কপালে বিরাট সিঁদুরের টিপ, চোখে সানগ্লাস দিয়ে মেম সাহেব এই পরিবেশে আমার যেন হাজার হাজার গুণ ভালো লাগতে লাগলো। আমি বললাম, সত্যি চমৎকার। ও বলল, তা আমার দিকে তাকে বলছো কেন? বললাম, এই লেক, পাহাড় আর এই রাজপ্রাসাদের চাইতেও তোমাকে বেশি ভালো লাগছে। আমার প্রশংসা গ্রাহ্য না করে ও ছাদের চারপাশে ঘুরে ঘুরে লেক আর পাহাড় দেখছিল। ইতিমধ্যে ছাদের ওপাশ থেকে অকস্মাৎ এক সদ্য বিবাহিতা বাঙালি মেম সাহেবের কাছে এসে জিজ্ঞেস করলো, আপনারা বুঝি বাঙালি? ও একবার ঘাড় বেঁকিয়ে সানগ্লাসের মধ্য দিয়ে আমাকে দেখে নিয়ে বলল, হ্যাঁ। একটু থেমে জানতে চাইল, তো আপনারা? ভদ্রমহিলা 32 পাটি দাঁত বের করে বললেন, আমরাও বাঙালি। আমি মনে মনে বললাম, যাক তেরিকা, এখানেও কি একটু নিশ্চিতে থাকতে পারবো না? ভদ্রমহিলা কিন্তু থামলেন না, আবার প্রশ্ন করলেন, আপনারা কোথায় থাকেন? মেম সাহেব অস্বস্তি বোধ করলেও ভদ্রমহিলার আগ্রহের তৃষ্ণা না মিটিয়ে আসতে পারছিল না। বলল, দিল্লি। দিল্লি? দিল্লিতে কোথায়? লোদি কলোনি? বলল, না, আমরা ওয়েস্টার্ন কোর্টে থাকি। আপনার স্বামী কি গভর্নমেন্টে আছেন?
না, উনি জার্নালিস্ট। বেয়ারা ঘরের দরজা খুলে একটা চিঠা রেখে দিল। আমি এবার জোরে ডাক দিলাম, শোনো। মেম সাহেব মাথার ঘোমটাটা একটু টেনে বলল, এখন আসি, পরে দেখা হবে। বলল মহিলা, আজ বিকালেই আমরা আজমির চলে যাব। মেম সাহেব মনে মনে দুঃখ পাওয়ার ভান করলো, বলল আজই? ও ঘরে তো যা আসতেই আমি বললাম, তুমি ওকে বলো এখনই বিদায় হয়ে যেতে। সানগ্লাস খুলতে খুলতে ও বলল, শুনতে পাবে তো। মেম সাহেব চুল খুলতে বসলো। আমি বাথরুমে ঢুকলাম। স্নান সেরে বেরিয়ে আসতেই ও আমাকে বলল, তুমি সাবান তোয়ালা কিছুই নিয়ে বাথরুমে যাওনি? এগুলো তো বাথরুমেই ছিল। আমার কথা শুনে ও ভুরু কুচকে তাকিয়ে বলল, ওগুলো তো হোটেলের। বললাম, তাতে কি হলো? কাঁচার নতুন তোয়ালে নতুন সাবান ব্যবহার করলে কি হয়েছে? বলল, কিছু হোক বা নাই হোক, আমার তোয়ালে সাবান থাকতে তুমি কেন হোটেলের জিনিস ব্যবহার করবে? মেম সাহেবও স্নানটা সেরে নিল। বেয়ারাকে ডেকে বললাম, নাস্তা লে আও। ব্রেকফাস্ট খেয়ে সোফায় এসে বসলাম দুজনে। মেম সাহেব বলল, একটা গান শোনাও। চারিদিকে লোকজন ঘোরাঘুরি করছে। এখন নয়, সন্ধ্যাবেলায় পাহাড়ের পাশ দিয়ে লেকের ধারে বেড়াতে বেড়াতে তোমাকে অনেক গান শোনাবো। সেদিন সারাদিন মেম সাহেবের গলায় রবীন্দ্রসঙ্গীত শোনা হয়নি সত্য, কিন্তু ভবিষ্যৎ জীবনের সঙ্গীত রচনা করেছিলাম আমরা দুজনে। ওগো, এরপর তোমার আর কিছু আয় বাড়লেই তুমি একটা 3 রুমের ফ্ল্যাট নেবে। এখন ফ্ল্যাট নিয়ে কী হবে? দুজনেই আস্তে আস্তে সংসারের সব কিছু গুছিয়ে নেব। তাছাড়া 3 রুম ফ্ল্যাট দিয়ে কি হবে? একটা ঘরের একটা ছোট্ট ইউনিট হলেই তো যথেষ্ট। বলল, না না, তা নয়। একটা ঘরের ফ্ল্যাটে আমরা দুজনেই তো হাত পা ছড়িয়ে থাকতে পারবো না। দুজন ছাড়া 3 জন পাচ্ছি কোথায় বলো? এবার মেম সাহেবের সব গাম্ভীর্য উধাও হয়ে গেল। হাসতে হাসতে বলল, তোমার মতো ডাকাতের সাথে সংসার করতে শুরু করলে 2 জন থেকে 3 জন, 3 জন থেকে 4 জন, তা থেকে 5 জন হতে সময় বেশি লাগবে না। ওর কথা শুনে আমি স্তম্ভিত না হয়ে পারলাম না। অবাক বিষয়ে আমি ওর দিকে চেয়ে রইলাম। অমন হাঁ করে কি দেখছো? দেখছি তোমাকে। আমাকে? মাথা নেড়ে বললাম, হ্যাঁ তোমাকে। কেন, কোনোদিন কি আমাকে দেখোনি? আমি ওর দিকে চেয়ে চেয়ে বললাম, অবশ্যই দেখেছি। এবার মেম সাহেব একটু অবাক হয়ে আমার দিকে চাইল। তবে অমন করে আমার দিকে চেয়ে চেয়ে তুমি কি দেখছো? আমি 2 হাত দিয়ে ওর মুখখানা তুলে ধরে বললাম, জানো মেম সাহেব, তুমি সুখী সার্থক স্ত্রী হবে, কিন্তু সন্তানের জননী হিসাবে বোধহয় তোমার কোনো তুলনাই হবে না। মেম সাহেব প্রথমে ধীরে ধীরে দৃষ্টিটা নামিয়ে নিল, তারপর আলতো করে মাথাটা আমার বুকের উপর রাখলো। 2টো আঙুল দিয়ে পাঞ্জাবির বোতামটা ঘুরাতে ঘুরাতে বলল, আমার যে ছেলেমেয়ের ভীষণ শখ। রাস্তাঘাটে ফুটফুটে সুন্দর বাচ্চা দেখলেই মনে হয়, বলি যদি তোমার হতো, তাই না? মেম সাহেব আমার কথায় সম্মতি জানিয়ে মাথা নেড়ে হাসল। তারপর আস্তে আস্তে ওর মুখটা আমার কোলের মধ্যে লুকিয়ে ফেলল। আমার মনে কি হলো, কি লজ্জায় বলতে পারছে না, তাই জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে কিছু বলবে? মুখটা লুকিয়ে রেখে আস্তে আস্তে বলল, আচ্ছা তোমার ইচ্ছে করে না? আমি হেসে বললাম, জানো মেম সাহেব, স্বপ্ন দেখতে বড় ভয় হয়। আমার কোলের মধ্যে লুকিয়ে রাখা মুখটা ঘুরিয়ে সে আমার দিকে চাইল, বলল, কেন ভয় হয়? জীবন চলতে গিয়ে বারবার পেছনে আসলে পড়ে গেছি, তাই তো ভবিষ্যতের কথা ভাবতে, ভবিষ্যৎ জীবনের স্বপ্ন দেখতে আমার ভয় হয়। ও হাত দিয়ে আমার মুখটা চেপে ধরে বলল, না না, ভয়ের কথা বলো না। ভয় কি? একটু আতঙ্কে, একটু দ্বিধাগ্রস্ত হয়ে জানতে চাইল, আমি কি তোমার হব না? এবার আমি ওর মুখটা চেপে ধরলাম। ছি ছি মেম সাহেব, ওসব আজে বাজে কথা ভাবছো কেন? তুমি তো আমারই। ওর মুখে তখনও বেশ চিন্তার ছাপ। বলল, সে তো আমি জানি, কিন্তু তবুও তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি 2 হাত দিয়ে ওরকে বুকের মধ্যে তুলে নিলাম, সান্ত্বনা জানালাম, কিছু তুমি ভয় করো না। তোমার স্বপ্ন, তোমার ভালোবাসা
কোনোদিনই ব্যর্থ হতে পারে না। একটু ব্যাকুলতা মেশানো স্বরে সে বলল, সত্যি বলছো? বললাম, 100 বার বলছি। যদি বিধাতার ইচ্ছা না হতো তাহলে কি ওই আশ্চর্যজনকভাবে আমাদের দেখা হতো, নাকি এমনি করে আজ আমরা সিলিসের লেকের পাড়ে মিলতে পারতাম? মেম সাহেব বলল, আমারও তো তাই মনে হয়। যদি ভগবানের কোনো নির্দেশ, কোনো ইঙ্গিত না থাকতো তবে সত্যি আমরা কোনোদিন মিলতে পারতাম না। তবে তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন মেম সাহেব? অনুযোগের সুরে মেম সাহেব বলল, আসলে তুমি তো আমাকে ঘাবড়ে দিচ্ছ। বললাম, ঘাবড়ে দিচ্ছি না, আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি। হা হা, দোলা বৌদি ও কী করলো জানো? ওর দুটো আঙুল দিয়ে আমার গালটা চেপে ধরে বলল, কি আমার সতর্ক করার সিঁড়ি রে বাবা! দোলা বৌদি, সেই অরণ্য আর পর্বতের কোলে যে 2টো দিন কাটিয়েছিলাম তা আমার জীবনের মহাস্মরণীয় দিন। এত আপন করে, এত নিবিড় করে মেম সাহেবের এত ভালোবাসা আমি এর আগে কোনোদিনই পাইনি। ওই 2টো দিন প্রতিটি মুহূর্ত মেম সাহেবের ভালোবাসা আর উষ্ণ সান্নিধ্য উপভোগ করেছিলাম আমি। তাই তো তৃতীয় কোনো ব্যক্তির সাহচর্যে আসতে মন চায়নি। মেম সাহেব বলল, অনেক বেলা হলো, চলো লাঞ্চটা সেরে আসি। আমি সোজা জানিয়ে দিলাম আমি ঘর থেকে বেরোচ্ছি না। বলল, তবে? বললাম, তবে আবার কি? বেয়ারাকে ডেকে বলো ঘরে খাবার দিয়ে যেতে। আমি অতীত দিনের রাজপ্রাসাদের রাজকুমারের শয়নকক্ষে মহারাজার মতো শুয়ে রইলাম। ও বেল বাজিয়ে বেয়ারাকে ডেকে বলল, সাহাব को तबीयत अच्छा नहीं है, মেহরবানি করকে খানা ইধারি ले आओ। जो हुकुम মেম সাহেব বলে বেয়ারা চলে গেল। সেদিন খাবার ঘরেই এসেছিল। সেন্টার টেবিলে খাবার দাবার সাজিয়ে ও ডাক দিয়েছিল, উঠে এসো, খেতে হবে। বড় সোফা দুজনে পাশাপাশি বসেছিলাম। খেতে খেতে এক টুকরো নরম মাংস আমার মুখে পুড়ে দিয়ে বলেছিল, এই নাও, এটা খেয়ে নাও। তুমি খাও না? আরে আমি দিচ্ছি তোমাকে, তুমি খাও, বলল মেম সাহেব। মাংসের টুকরোটা খাবার সময় ওর 2টো আঙুলে কামড় দিয়ে বললাম, তোমাকেও খেয়ে ফেলি। হাসতে হাসতে বলল, আমাকে কি খেতে বাকি রেখেছ কিছু? খেয়ে দিয়ে ও আমার চাদরটায় গায়ে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। সতর্ক করে দিল, এখন চুপ করে ঘুমাও, আমাকে কোনো বিরক্ত করবে না। বললাম, সত্যি? বলল, সত্যি, নয়তো কি মিথ্যা? আমি একটু ওর কাছে এগিয়ে গিয়ে বললাম, বিরক্ত না করে যদি তোমাকে সুখী করি। আমাকে হাত দিয়ে একটা ধাক্কা দিয়ে হেসে বলল, দূর থেকেই সুখী করো, অনেক দূরে সরে যাব। হ্যাঁ যাও। তাই কি হয়, তোমার কষ্ট হবে? বুড়ো আঙুলটা দেখিয়ে মেম সাহেব বলল, কলা হবে, দেখি কেমন করে যেতে পারো। মেম সাহেব জানতো ওপাশ ফিরে শুতে থাকতে পারবে না, আমিও দূরে সরে থাকবো না। ওর মনের কথা আমি জানতাম, আর আমার মনের কথা সে জানতো। তবুও হয়তো একটু বেশি আদর, একটু বেশি ভালোবাসা পাওয়ার জন্য ও এমনই দুষ্টামি করতে ভালোবাসত। বিষয়টা আমারও মন্দ লাগতো না। পরের দিন সারাটা গেস্ট হাউস ফাঁকা হয়েছিল, শুধু আমরা দুজন আর দোতলার এক বৃদ্ধ দম্পতি ছাড়া আর কোনো গেস্ট ছিল না। সন্ধ্যাবেলায় আমরা দুজনে লেকের ধার দিয়ে পাহাড় আর অরণ্যের মধ্যে কত ঘুরে বেরিয়েছিলাম। মেম সাহেব কত গান শুনিয়েছিল। রাতে ফিরে এসে ছাদের কোণে লেকের মিষ্টি হাওয়ায় বসে দুজনে ডিনার খেলাম। তারপর লাইটগুলো অফ করে দিয়ে বিরাট মুক্ত আকাশের তলায় বসে রইলাম আমরা দুজনে। আকাশের তারাগুলো মিটমিট করে জ্বললেও সেদিন ওই আবছা অন্ধকারে আমাদের দুজনের মনের আকাশ পূর্ণিমার আলোয় যেন ভরে গিয়েছিল। আশেপাশের দুনিয়ায় কোনো জনপ্রাণী ছিল না। মনে হয়েছিল শুধু আমরা দুজনেই যেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ভগবান যেন আমাদের মুখ চেয়ে আমাদের শান্তির জন্য সবাইকে ছুটি দিয়েছিলেন এই পৃথিবী থেকে অন্য কোথাও একটু ঘুরে আসতে। জনারণ্যের বাইরেও এর আগে কয়েকবার মেম সাহেবকে কাছে পেয়েছি, কিন্তু এমন করে কখনোই কাছে পাইনি। এত পূর্ণ, পরিপূর্ণ, সম্পূর্ণভাবে আগে পাইনি।
মেম সাহেব ডাকলাম, ভুলে যাবে না তো এই রাত্রির কথা? বোতল বোতল ভালোবাসার হুইস্কি খেয়ে মেম সাহেবের এমন নেশা হয়েছিল যে কথা বলার ক্ষমতা ছিল না। তাই তো শুধু মাথা নেড়ে বলল না। বললাম কোনোদিনও না? বলল না। বললাম যদি কোনো দিন তুমি আমার থেকে দূরে চলে যাও, তোমার এই ভালোবাসা আর এই স্মৃতি বুকে নিয়ে আমি কোথায় যাব বলো? মেম সাহেবের দিকে তাকিয়ে বললাম, তবুও মানুষের অদৃষ্টের কথা তো আর বলা যায় না। জিভ দিয়ে ঠোঁটটা একটু ভিজিয়ে নিল, দুটো দাঁত দিয়ে ওর ঠোঁটের কোণাটা একটু কামড়ে নিল মেম সাহেব। তারপর বলল, শোনো, তোমার এই ভালোবাসা পাওয়ার পর আর একজনের সাথে সারা জীবন ধরে ভালোবাসার অভিনয় করতে আমি তো পারবো না। একটু থামলো, তারপর আমাকে একটু কাছে টেনে নিল, একটু বেশি শক্ত করে জড়িয়ে ধরে বলল, তাছাড়া তোমার জীবনটা সর্বনাশ করে আর একজনের কাছে যেয়ে তাকে ঠকাবো কেন? একটু এরপর জোর গলাতেই বলল, না না, এটি আমি কোনোদিনই পারবো না। আমি যেন কেমন হয়ে গিয়েছিলাম। আমিও বেশ জোর করে ওকে জড়িয়ে ধরলাম। একটু ভেজা গলায় বলেছিলাম, সত্যি বলছি মেম সাহেব, ভগবানের কাছে কামনা বাক্যে প্রার্থনা করি সে দুর্দিন যেন কোনোদিনও আমাদের না আসে। কিন্তু যদি কোনোদিনও আসে, সেদিন আমি আর বাঁচব না। হয় উন্মাদ হয়ে যাব, নয়তো তোমার স্মৃতি বুকে নিয়েই এই লেকের জলে চিরকালের মতো ডুব দেব। ও তাড়াতাড়ি আমার মুখটা চেপে ধরল, বলল, ছি ছি, এমন কথা, ও কথা মুখে এনো না। এই তোমার বুকে হাত দিয়ে বলছি, আমি তোমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাব না। একটু থেমে আমাকে একটু আদর করে মেম সাহেব আবার বলেছিল, আমি যেতে চাইলেই তুমি আমাকে বা যেতে দেবে কেন? আমি না তোমার স্ত্রী? তোমার মনে কোনো দ্বিধা, কোনো চিন্তা থাকলে আজ রাত্রিতেই তুমি আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দাও, হাতে শাখা পরিয়ে দাও। আমি সেই শাখা সিঁদুর পরেই কলকাতা ফিরে যাব। মেম সাহেবের কথা আমার মন থেকে ছোট ছোট অবিশ্বাসের টুকরো টুকরো মেঘগুলো কোথায় যেন মিলিয়ে গেল। আমার মুখটা হাসিতে ঝলমল করে উঠল। বললাম, না না, আমার মনে এমন ধরনের কোনো দ্বিধাই নেই। তুমি যদি আমাকে না হতে পারো, তাহলে কি অত্যন্ত হাসি মুখে তোমার সমস্ত সম্পদ, সমস্ত ঐশ্বর্য আর ভালোবাসা এমন করে আমাকে দিয়ে দিতে পারতে? কথায় কথায় সেদিন অনেক রাত হয়ে গেছিল, হাতে ঘড়ি ছিল, কিন্তু দেখার মনোবৃত্তি কারোরই ছিল না, সময়ও হয়নি। ঘরে এসে আর মেম সাহেব পাশ ফিরে শুয়ে দূরে থাকেনি। এত আপন, এত নিবিড়, এত ঘনিষ্ঠ হয়েছিল যে সে রাতে যে সে কাহিনী আসলে দোলা বৌদি লেখাটো মোটেই সম্ভব নয়। শুধু জেনে রাখো, আমাদের দুটি মন, দুটি প্রাণ, দুটি আত্মা, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন সাধনা সব একাকার হয়ে মিশে গিয়েছিল সেই চিরস্মরণীয় রাত্রি জুড়ে। দোলা বৌদি, রাত হয়ে গেল, আজ আর লিখছি না, আবার কালকে বসে যাব। তুমি ভয় পেও না, জানার জন্য উৎসুক হয়েও না, এই চিঠি পড়তে থাকো। এর মধ্যেই তোমার কাছে আরেকটি চিঠি চলে যাবে। আজ রাখি দোলা বৌদি। বন্ধুগণ, সেই সাথে আজকের মতো শেষ হয়ে গেল নিমাই ভট্টাচার্য মহাশয়ের মেম সাহেবের ষষ্ঠ পাঠ। আগামী শুক্রবার সপ্তম পাঠ নিয়ে আসব। কিন্তু আপনারা সম্ভবত জানেন, কামালের বিবিধ মঙ্গলবার দিন সকাল 11টায় এক সময়ের পুলিশ অফিসার, পরবর্তীতে নির্বাক যুগের নায়ক, বাংলা ছবির নায়ক এবং লেখক ধীরাজ ভট্টাচার্য মহাশয়ের যখন পুলিশ ছিলাম ইতিমধ্যে প্রকাশ পেয়েছে 1 নম্বর অধ্যায়। মঙ্গলবার দিন সকাল 11টায় পাবেন এবার 2 নম্বর অধ্যায়, এবং আগামী শুক্রবার পাবেন মেম সাহেবের সপ্তম অধ্যায়। কামালের বিবিধর আমার এই চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকুন। এতক্ষণ সাথে রইলেন সে কারণে অনেক 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 ধন্যবাদ।